ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের আজকের উৎপাদন ব্যবস্থাপনা এর প্রথম পত্র ক্লাসে স্বাগতম। বিগত দুটি ক্লাসে আমরা উৎপাদন ব্যবস্থাপনা, উৎপাদন ক্ষমতা এই বিষয়ের উপর দুটি ক্লাস করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। আজকে আমরা উৎপাদন ক্ষমতা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিকল্পনা কি, দ্বিতীয় হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিকল্পনার পদক্ষেপ। প্রথম কোশ্চেন হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিকল্পনা কি বা তার সম্পর্কিত ধারণা, জ্ঞানমূলক কোশ্চেন। এরপর উৎপাদন ক্ষমতা পরিকল্পনার পদক্ষেপ বা ধাপ সমূহ। আমরা যদি আমাদের প্রিভিয়াস ক্লাস একটু রিকল করার জন্য বলি, উৎপাদন ক্ষমতা কি? উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি প্রতিষ্ঠানের বিদ্যমান সকল সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রীর সর্বোচ্চ পরিমাণ উৎপাদন সামর্থ্য রয়েছে তাকে উৎপাদন ক্ষমতা বলা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়, সেটা একদিন হতে পারে, এক মাস হতে পারে, এক বছর হতে পারে, এই সময়ের মধ্যে একটি প্রতিষ্ঠানের মানবীয় এবং অমানবীয় অর্থাৎ শ্রমিক, কর্মচারী, মালিক, ব্যবস্থাপনা, মানুষ এবং অবকাঠামো, যন্ত্রপাতি, আসবাবপত্র সকল উপায় উপকরণ ব্যবহার করে সর্বোচ্চ যেই পরিমাণ পণ্য সেবা উৎপাদন করার সামর্থ্য বা শক্তি রয়েছে তাকে ওই সময়ের জন্য ওই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বলা হয়। আমি উদাহরণ হিসেবে বলেছিলাম যে যদি একটি কারখানা প্রতিদিন 2000 তার সকল সুযোগ সুবিধা ব্যবহার করে সর্বোচ্চ 2000 শার্ট বা জামা উৎপাদন করতে সমর্থ হয়, তখন ওই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হলো 2000 একক শার্ট। তার মানে এই সংখ্যা অথবা পার্সেন্টেজে, হারে উৎপাদন ক্ষমতাকে প্রকাশ করা যায়। 2 নম্বর হতে পারে যে একটি মেশিনের একদিনে একটা নির্দিষ্ট সময় সর্বোচ্চ যেই পরিমাণ ক্যাপাসিটি রয়েছে, মেশিন উৎপাদন ক্ষমতা মেশিনের গায়ে বেশিরভাগ সময় লেখা থাকে। তুমি যেই কোনো মেশিন তুমি যদি ক্রয় করো, তার উৎপাদন ক্ষমতা, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, ম্যাক্সিমাম ক্যাপাসিটি মেশিনের গায়ে লেখা থাকে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যদি সাপোজ ধরো আমি যদি বলি এক্সরে মেশিন 24 ঘন্টা কাজ করে যদি প্রতিদিন 2000 লোকের এক্সরে করতে সক্ষম হয়, তাহলে ওই মেশিনটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হলো 2000 একক। তা আসো এই চ্যাপ্টার আজকে আমরা উৎপাদন ক্ষমতা পরিকল্পনা এই সম্পর্কিত ধারণাটা আমরা নিই। উৎপাদন ক্ষমতা একটা কথা আর পরিকল্পনা একটা কথা। আমরা উৎপাদন ক্ষমতা জেনেছি যে একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ যে উৎপাদন সামর্থ্য তাকে উৎপাদন ক্ষমতা বলা হয়। তাহলে পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে এমন একটি ধারাবাহিক কার্যের সমষ্টি যার দ্বারা ওই পণ্যটির, ওই মেশিনটির, ওই প্রতিষ্ঠানের উৎপাদন, বিপণন, সর্বোপরি মুনাফা অর্জনের জন্য সার্বিক যে পদক্ষেপ গৃহীত হয় তাকে উৎপাদন পরিকল্পনা বলা হয়। সেটা কিরকম? যদি ধরা হয় একটি প্রতিষ্ঠানের বিদ্যমান সকল সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ধরো 2000 শার্ট উৎপাদন করা হয়, বাজারে তার যদি অতিরিক্ত চাহিদা থেকে থাকে, প্রতিষ্ঠান যদি তার বিভিন্ন উপায় উপকরণ ব্যবহার করে প্রতিষ্ঠান কিভাবে মুনাফা বৃদ্ধি করা যায় অথবা বিক্রয় বৃদ্ধি করা যায়, তার ধারাবাহিক যে কার্যের সমষ্টি তা নিয়ে এই যে উৎপাদন বৃদ্ধি, সামর্থ্য বৃদ্ধির যে প্রক্রিয়া, যে পদক্ষেপ সমূহ তাকে বলা হয় উৎপাদন ক্ষমতা পরিকল্পনা। এই উৎপাদন ক্ষমতা পরিকল্পনায় একটি প্রতিষ্ঠান প্রথমে যে কাজটি করে তার বর্তমান উৎপাদন সামর্থ্য বিবেচনা করে থাকে। অর্থাৎ
বর্তমানে এই প্রতিষ্ঠানটির কি পরিমাণ উৎপাদন ক্ষমতা, সামর্থ্য, শক্তি, যোগ্যতা রয়েছে তা বর্তমানটা পরিমাপ করতে হয়। বর্তমান উৎপাদন পরিমাপ করে ভবিষ্যৎ বাজার চাহিদা ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি চাহিদা এবং বর্তমান উৎপাদনের মধ্যে যদি কোনো রকমের পার্থক্য থেকে থাকে, তখন কিভাবে এই পার্থক্য দূর করে বাজারে ক্রমবৃদ্ধি যে চাহিদা পূরণের লক্ষ্যে বিদ্যমান কি কি অপশন থাকতে পারে, কি কি উপায়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায় সেই সংশ্লিষ্ট ধারণা সৃষ্টি, ধারণা উন্নয়ন, সর্বোত্তম ধারণাটি নির্বাচন এবং তার বাস্তবায়ন পর্যন্ত যাবতীয় কাজের সমষ্টি হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিকল্পনা। অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার বিদ্যমান উৎপাদন ক্ষমতাকে বৃদ্ধি অথবা হ্রাস করার লক্ষ্যে বিভিন্ন বিকল্প সমূহ গ্রহণ, মূল্যায়ন, বাস্তবায়নের যে প্রক্রিয়া তাকে উৎপাদন ক্ষমতা বলা হয়। তাহলে এখানে উৎপাদন ক্ষমতা পরিকল্পনায় যে কয়টি বিষয় জড়িত, প্রথম কথা হচ্ছে যে বর্তমান উৎপাদনকে, বর্তমান বিক্রয়কে বা ভবিষ্যতের চাহিদাকে মাথায় রেখে উৎপাদন বৃদ্ধির অথবা হ্রাসের লক্ষ্যে সম্ভাব্য সকল বিকল্প সমূহের ব্যাখ্যা, বিশ্লেষণ, মূল্যায়ন ও বাস্তবায়ন প্রক্রিয়াকে উৎপাদন ক্ষমতা পরিকল্পনা বলা হয়। তাহলে আমরা এমনিতেই যে বলি পরিকল্পনা কি, যদি তোমাকে ক্ষমতা তো বুঝলে, পরিকল্পনা বোঝানোর জন্য বলি যে পরিকল্পনা হলো ভবিষ্যতে কি করা হবে তার পূর্ব নির্ধারিত যে নীল নকশা, তাকে পরিকল্পনা বলা হয়। আমি যদি আরো বোঝার জন্য তোমাকে বলি, তুমি যদি চিন্তা করো যে আগামীকাল আমি ঢাকা কলেজে আসব, তার মানে আগামীকাল আসার জন্য তুমি রাত্রেবেলা ঘুমানোর আগে অবশ্যই তুমি কিভাবে যাবে, কোন ওয়েতে যাবে, কি কি নিয়ে যাবে তার সম্পর্কিত, আগামীকাল কলেজে আসবে এই সম্পর্কিত তার আগের দিন, বর্তমান দিন, আগামীকালের কলেজে আসার চিন্তা ভাবনা যদি আজকে দিনে করে থাকো, এই যে কালকের চিন্তা ভাবনা আজকে করলা তাকে বলা হয় আগামীকালের পরিকল্পনা। আরো ক্লিয়ারলি যদি বলি, তোমরা যদি ঢাকা কলেজে ব্যবসায় শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনার সাবজেক্টের শিক্ষার্থীরা যদি কক্সবাজার যেতে চাও, তাহলে কিভাবে কক্সবাজার যাবে, কতদিন থাকবে, কত টাকা খরচ হবে, কোথায় থাকবে, এই সার্বিক বিষয়ে অগ্রিম যে চিন্তা ভাবনা তাকে বলা হয় পরিকল্পনা। তাহলে উৎপাদন ক্ষমতা পরিকল্পনা কি নিয়ে আলোচনা করে? উৎপাদন ক্ষমতা পরিকল্পনা ভবিষ্যতে যে উৎপাদন ক্ষমতা কিভাবে হ্রাস বৃদ্ধি করা হবে তার সার্বিক সকল বিষয়ে পূর্ব নির্ধারিত যে সিদ্ধান্ত, নীল নকশা, তাকে বলা হয় উৎপাদন ক্ষমতা পরিকল্পনা। অর্থাৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বা হ্রাসের লক্ষ্যে, ভবিষ্যতে বৃদ্ধি বা হ্রাসের লক্ষ্যে পূর্বে নির্ধারিত সকল প্রকারের নীল নকশাকে বা সিদ্ধান্তকে উৎপাদন ক্ষমতা পরিকল্পনা বলা হয়। আশা করছি তোমরা উৎপাদন ক্ষমতা পরিকল্পনা সম্পর্কিত ধারণা পেয়েছ। আসো আমরা এবার আমাদের দ্বিতীয় যে টপিক, সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিকল্পনা। এই যে পরিকল্পনা তার পদক্ষেপ সমূহ। এখন এই যে একটু আগে বললাম যে তোমরা এইখান থেকে 20 জন শিক্ষার্থী কক্সবাজার বা সেন্ট মার্টিন যাবে। এই যে যাওয়ার জন্য দেখো, যাওয়ার জাস্ট একটু থিঙ্ক করলে যে আমরা যাব, তারপরে এই যে যাওয়া থেকে আসা পর্যন্ত যাবতীয় কাজের বিষয়গুলো একটার পর একটা ধারাবাহিকতা মেনটেন করে করতে হয়। প্রথমে যাওয়া চিন্তা করে কিন্তু টাকা উঠানো যায় না, অথবা প্রথমে তুমি চিন্তা করলে আমরা 10 জন সেন্ট মার্টিন যাবো, সাথে সাথে কিন্তু সেন্ট মার্টিন একটা হোটেল বুকিং দেওয়া যায় না। তার মানে কি, এই যে 10 জন বন্ধু সেন্ট মার্টিন যাবা এবং আসা পর্যন্ত যাবতীয় সকল কাজের একটা ধারাবাহিকতা রয়েছে। ধারাবাহিকতা ছাড়া, ওই যে বললাম প্রথমেই চিন্তা ভাবনা করেই সেন্ট মার্টিনে আমরা লঞ্চ বুকিং দিলাম, হোটেল বুকিং দিলাম, বিষয়টা এমন নয়, তার একটা সুন্দর ধারাবাহিকতা রয়েছে। এই ধারাবাহিকতাকেই পদক্ষেপ বলা হয়। তাহলে উৎপাদন ক্ষমতা পরিকল্পনা কি? ওই যে বললাম ভবিষ্যতে উৎপাদন হ্রাস বৃদ্ধির জন্য কিভাবে উৎপাদন এর ক্ষমতা বৃদ্ধি বা হ্রাস করা যায় সেই সম্পর্কিত অগ্রিম চিন্তা ভাবনাকে উৎপাদন ক্ষমতা পরিকল্পনা বলা হয়। সেই পরিকল্পনা কি ধারাবাহিকতার আলোকে করা হবে তা হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিকল্পনার পদক্ষেপ। এই পদক্ষেপগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয়। অর্থাৎ এমন না যে প্রথমটার পরে পঞ্চমটাতে চলে গেলাম, পঞ্চমটার পরে থার্ডটাতে আসলাম, না। পদক্ষেপ হচ্ছে ধারাবাহিক কাজের সমষ্টি, চক্রাকারে একটির পর আরেকটি কাজ
অনুষ্ঠিত হবে বা চিন্তা ভাবনা করতে হবে। ওই যে বললাম তোমরা সেন্ট মার্টিন যাবে, প্রথমে তোমরা চিন্তা করলে যে আমাদের সেন্ট মার্টিন কয়জন যাবে, তারপর কে কে যাবে, তার লিস্ট করলে কত টাকা খরচ হতে পারে, অগ্রিম চিন্তা ভাবনা করলে অগ্রিম চিন্তা কত টাকা খরচ হতে পারে, তারপর বাসে যাওয়ার চিন্তা ভাবনা, ওখানে কিভাবে থাকবে তার চিন্তা ভাবনা, থাকার পরে ওখানে খাওয়া কি হবে তার চিন্তা ভাবনা, খাওয়ার পরে ওখানে কোথায় কোন প্লেসে পরে কোন প্লেসে যাবে তার অগ্রিম চিন্তা ভাবনা, তারপর ওখান থেকে কিভাবে আবার ফেরত আসবে, ঢাকায় আসবে কখন, কখন পৌঁছাবে, যাবতীয় কাগজের অগ্রিম চিন্তা ভাবনা পরিকল্পনা। সেই দেখো একটার পর একটা ধারাবাহিকতা, আগে আসা চিন্তা না, আগে এই যে যাওয়া, তারপর থাকা, তারপর আসা, এই যে একটার পর একটা, এইটা হচ্ছে পদক্ষেপ বা ধারাবাহিক প্রক্রিয়া। তার সামনে সেই পদক্ষেপ একটি আমি বলেছি একটি ধারাবাহিক কাজ, তার ধারাবাহিকতার লক্ষ্যে একটি প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতা পরিকল্পনার যে পদক্ষেপ সমূহ, তার প্রথম পদক্ষেপ হলো বর্তমান উৎপাদন সামর্থ্য বিবেচনা। অর্থাৎ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তার ভবিষ্যতে, যে বলছি পরিকল্পনা কিন্তু ভবিষ্যৎ কেন্দ্রিক, ভবিষ্যৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বা হ্রাস এই সংক্রান্ত কাজই তো। তা প্রথমে এই সংক্রান্ত কাজ করতে হলে বর্তমান উৎপাদন কি পরিমাণ সামর্থ্য বা ক্ষমতা রয়েছে তা জানতে হবে। বর্তমান উৎপাদন সামর্থ্য বা সর্বোচ্চ ক্ষমতা নির্ধারণ করা জরুরি, কারণ বর্তমানে দেখতে হবে যে কি বর্তমানে কি পরিমাণ প্রতিষ্ঠানের উৎপাদনের সামর্থ্য রয়েছে এবং বাজারে কি পরিমাণ চাহিদা রয়েছে। অর্থাৎ এমন না যে আমি আমার বর্তমান সামর্থ্য বিবেচনা না করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে লাভ নেই। এই জন্য একটি প্রতিষ্ঠান সর্বপ্রথম তার বর্তমানে কি পরিমাণ উৎপাদন ক্ষমতা রয়েছে তা ক্যালকুলেশন, হিসাব নিকাশ করে এবং কি পরিমাণ বাজারে চাহিদা রয়েছে, কি পরিমাণ মূলধন প্রয়োজন রয়েছে, তার সার্বিক এবং ভবিষ্যৎ সংশ্লিষ্ট বর্তমানে কি কি উপায় উপকরণ প্রতিষ্ঠানের রয়েছে, সেটা মানবীয় হতে পারে, অমানবীয় হতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠানের মানবীয় উপকরণ অর্থাৎ শ্রমিক, কর্মচারী, ম্যানেজার এই সংশ্লিষ্ট কি সামর্থ্য বা শক্তি রয়েছে, প্রতিষ্ঠানের অবকাঠামোগত বিভিন্ন যে আসবাবপত্র, মেশিনারিজ, ফার্নিচার এই সংক্রান্ত কি সামর্থ্য রয়েছে এবং উৎপাদন কি পরিমাণ সংখ্যা বা পার্সেন্টেজ উৎপাদন সামর্থ্য রয়েছে তা ক্যালকুলেশন করেই পরবর্তী উৎপাদন চাহিদা অথবা বিক্রয় চাহিদা এবং পরবর্তী পদক্ষেপে যেতে হয়। এ লক্ষ্যে একটি প্রতিষ্ঠান যদি উৎপাদন পরিকল্পনা গ্রহণ করে তার প্রথম পদক্ষেপ হলো বর্তমান কি অবস্থানে আছে প্রতিষ্ঠানটি, তার কি পরিমাণ ক্ষমতা বা সামর্থ্য রয়েছে তা নির্ণয় করা বা নির্ধারণ করা। কারণ বর্তমান সামর্থ্য যদি না জানা থাকে তাহলে প্রতিষ্ঠান চাহিদা নির্ধারণ করা সম্ভব হয় না, চাহিদার সাথে বর্তমান সামর্থ্যের পার্থক্য নির্ধারণ করা সম্ভব হয় না। অর্থাৎ মুখস্থ পরিকল্পনা না করে বাস্তব ভিত্তিক, তথ্যভিত্তিক পরিকল্পনার জন্য সর্বপ্রথম প্রতিষ্ঠানের বর্তমান অবস্থান, উৎপাদনের ক্ষমতা, সামর্থ্য, শক্তি কি কি পরিমাণ রয়েছে, কত সংখ্যা রয়েছে তা নির্ধারণ করা জরুরি। বর্তমান সামর্থ্য বিবেচনার পরে একটি প্রতিষ্ঠান উৎপাদন ক্ষমতা পরিকল্পনা দ্বিতীয় ধাপ হলো যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ। অর্থাৎ একটি প্রতিষ্ঠান চিন্তা করবে তার বর্তমান এই সামর্থ্যের আলোকে, এই উৎপাদন সামর্থ্যের আলোকে, এই বিক্রয় বা বিপণন সামর্থ্যের আলোকে ভবিষ্যতে কি পরিমাণ এই পণ্যটির, এই প্রতিষ্ঠানের চাহিদা তৈরি হতে পারে। দেখা গেল যে একটি বোঝার জন্য বলি, একটি প্রতিষ্ঠানের বর্তমানে 100 একক জামা উৎপাদন সামর্থ্য রয়েছে এবং ভবিষ্যতে সকল প্রকার উপকরণ, বাজার অবস্থা, ক্রেতার রূপ, রুচি, সামর্থ্য, অর্থনৈতিক গতি, প্রকৃতি যদি স্থিতিশীল থাকে, নির্ধারণ করতে হবে যে কি এই পণ্যটির, এই প্রতিষ্ঠানের পণ্যের প্রতি গ্রাহকের চাহিদা কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। এখন এই যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ, এই যে ব্যাপারটা, এটা খুব সহজ কাজ নয়। ভবিষ্যৎ চাহিদা
বর্তমানের আলোকে ভবিষ্যৎ চাহিদা পূর্বানুমান করা, নির্ধারণ করা, অনুমান করা কম্পারেটিভলি মার্কেটিং রিসার্চের কাজ। এই কাজটি অত্যন্ত কঠিন। এই ভবিষ্যৎ চাহিদা পণ্যের ভবিষ্যৎ প্রতিষ্ঠানের পণ্যের ভবিষ্যৎ চাহিদা নির্ধারণের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান বিদ্যমান ক্রেতা সন্তুষ্টি মাথায় রাখতে হয়। দ্বিতীয়ত ক্রেতাদের আর্থিক অবস্থা, তারপরে দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি এবং রাজনৈতিক গতি প্রকৃতি, ক্রেতার রুচি অভ্যাস, ক্রেতার ক্রয় ক্ষমতা, এই সকল বিষয়াবলী বিবেচনা করে যদি বোঝা যায় ক্রেতার পণ্যটির প্রতিষ্ঠানের পণ্যের প্রতি ক্রেতাদের গতি প্রকৃতি এবং ইচ্ছা বাজার বিশ্লেষণ পূর্বক ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ করা হয়। ভবিষ্যতের একটি প্রতিষ্ঠানের বা একটি পণ্যের ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ কাজটি তুলনামূলকভাবে অন্য যে কোনো কাজের সাথে থেকে জটিল এবং কঠিন প্রক্রিয়া। কারণ ক্রেতা বা ভোক্তার রুচি পছন্দ গতি প্রকৃতি অর্থনৈতিক গতি প্রকৃতি বিভিন্ন বিষয় চিন্তা করেই একটি প্রতিষ্ঠানকে তার বর্তমান পণ্যের ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ করতে হবে। এরপর হলো 3 নাম্বার, বর্তমানের সাথে ভবিষ্যৎ চাহিদা পার্থক্য। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যদি চিন্তা করে তার বর্তমান উৎপাদন সামর্থ্য রয়েছে সর্বোচ্চ 100 একক এবং তার ভবিষ্যৎ, এই যে একটি প্রতিষ্ঠান তার ব্যবসায়ের গতি প্রকৃতি অবস্থান দেখে তারা যদি ধারণা করে যে তাদের প্রতিষ্ঠানের বাজার চাহিদা বাজার বিশ্লেষণ করে যদি বুঝতে পারে আরো 20% বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে তারা চিন্তা করবে যে বর্তমানের উৎপাদন চাহিদা উৎপাদন ক্যাপাসিটির আলোকে ভবিষ্যৎ চাহিদার আলোকে তাদের পার্থক্য কি পরিমাণ। অর্থাৎ দেখতে হবে যে কি উৎপাদন যদি বর্তমান সামর্থ্য সর্বোচ্চ যদি 100 একক হয়ে থাকে, তাদের বাজার যদি ভবিষ্যৎ চাহিদা 120 একক হয়ে থাকে, তার পার্থক্য কত? 100 থেকে 120 যদি 20% বাড়ে তাহলে 20 একক। তাহলে এই যে পার্থক্যটি বর্তমান সামর্থ্য এবং ভবিষ্যৎ চাহিদা, এই দুইটা বিষয়ের পার্থক্য নিরূপণ করা বা পার্থক্য নির্ধারণ করা। কারণ পার্থক্য নির্ধারণ করা না গেলে তাহলে বিকল্প সমূহ মূল্যায়ন করা সম্ভব হয় না। কারণ এই যে সামর্থ্য বিবেচনা এবং ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ এবং সামর্থ্য এবং ভবিষ্যৎ চাহিদা দুটার যে পার্থক্য কি পরিমাণ, কত সংখ্যা, কত একক, তা নির্ধারণ করা না গেলে একটি প্রতিষ্ঠান পরবর্তী যে পদক্ষেপ বিভিন্ন বিষয় বিভিন্ন বিকল্প সমূহ মূল্যায়ন তা কঠিন হয়ে যায়। এই জন্য একটি প্রতিষ্ঠান ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ করবে, ভবিষ্যৎ চাহিদার আলোকে বর্তমান সামর্থ্য থেকে তার পার্থক্য কি পরিমাণ হতে পারে তা নির্ধারণ করেই পরবর্তী বিকল্প সমূহ ধারণা সৃষ্টি করে ধারণা উন্নয়ন করে থাকে। এই জন্য পার্থক্য যদি দেখা যায় যে কি পার্থক্য নেতিবাচক হয়ে থাকে, অর্থাৎ ধরো আমি যদি বোঝার জন্য বলি গত বছর একটি প্রতিষ্ঠানে জামার উৎপাদন ছিল 100% 100 একক এবং করোনার ফলশ্রুতিতে বাজারের অবস্থা খারাপ হওয়াতে এই প্রতিষ্ঠানটির জামার চাহিদা আরো হ্রাস পেয়েছে। এরপরে দেখা গেল উৎপাদন ক্ষমতা কিন্তু হ্রাস করতে হচ্ছে। তখন পদক্ষেপ এক প্রকারের। আর যদি বাজারের অবস্থা গ্রাহকের ক্রেতা সন্তুষ্টি বিভিন্ন বিষয়াবলী বাজার বিশ্লেষণ করে অর্থনৈতিক গতি প্রকৃতি বিশ্লেষণ করে বোঝা যায় যে এই পণ্যটি এই প্রতিষ্ঠানের চাহিদা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কি পরিমাণ বৃদ্ধি পাবে তা নির্ধারণ করার প্রয়োজন রয়েছে। নির্ধারণ পূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায়। পরবর্তী পদক্ষেপ কি? এই যে সামর্থ্য চাহিদা এবং তার পার্থক্য নির্ধারণ করে যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে বিভিন্ন বিকল্প সমূহ ধারণা উন্নয়ন। এই যে উৎপাদন ক্ষমতা, এটা যদি সিদ্ধান্ত হয়ে থাকে যে কি বৃদ্ধি করতে হবে, সেক্ষেত্রে কি কি উপায়ে বৃদ্ধি করা যায় উৎপাদন ক্ষমতাটা, সে ধারণা সৃষ্টি করতে হয়। ধারণা কিরকম? একটি প্রতিষ্ঠান যদি চিন্তা ভাবনা করে যে আমরা আমাদের প্রতিষ্ঠানের উৎপাদন এর পরিমাণ বা এর ক্ষমতা বৃদ্ধি করব, সেক্ষেত্রে অনেকগুলো ব্যাপার এসে যায়। যদি বলা হয় যে কি যে উৎপাদন ক্ষমতা হ্রাস করা হবে, এখানে দুইটা বিষয়, একটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে আর একটা হচ্ছে উৎপাদন ক্ষমতা হ্রাস করা হবে। হ্রাস করা হলে হতে পারে যে একটি প্রতিষ্ঠান
তার একটি মেশিন বা যন্ত্রপাতির একটি ইউনিট বন্ধ রাখতে পারে। অর্থাৎ যদি 3টি মেশিন থাকে, তার চাহিদা নেই বাজারে, তখন একটি বন্ধ রাখতে পারে। আবার যদি দেখা যায় কি 10 জন শ্রমিক আছে, তার 10 জন শ্রমিকের প্রয়োজন নেই, 8 জন শ্রমিক প্রয়োজন, তাহলে 2 জন শ্রমিক ছাঁটাই করতে পারে। অর্থাৎ হ্রাসের ক্ষেত্রে হয় মেশিন একটা ইউনিট বন্ধ রাখতে পারে, যেহেতু বাজার চাহিদা নেই বা হ্রাস করতে হবে, সেক্ষেত্রে হয় একটা মেশিনারিজ বন্ধ রাখতে পারে, অথবা শ্রমিক কর্মচারী ছাঁটাই করতে পারে। এই দুইটা হ্রাসের ক্ষেত্রে বিকল্প হতে পারে। আর বৃদ্ধি করার ক্ষেত্রে এই যে বললাম পার্থক্য, যদি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে? এক হচ্ছে নতুন মেশিন সংযোজন করা যেতে পারে, শ্রমিক কর্মচারী হায়ার করা যেতে পারে, শিফট বৃদ্ধি করা যেতে পারে। শিফট বলতে কি, ধরো একটি গার্মেন্টস ফ্যাক্টরি কারখানার শ্রমিক কর্মচারী বর্তমানে যা রয়েছে, তা বর্তমান যে মেশিনারিজ রয়েছে তাকে রেখে প্রতিষ্ঠান যদি চিন্তা ভাবনা করে যে আমরা আমাদের 2000 একক 60 থেকে এখন চাহিদা বেড়ে হয়ে গেল 2600 একক, সেক্ষেত্রে বর্তমান মেশিন এবং বর্তমান শ্রমিক কর্মচারী, বিল্ডিং, অবকাঠামো সকল কিছুকে ব্যবহার করে যদি দ্বিতীয় শিফট অথবা তৃতীয় শিফট চালু করে, সেক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? একটি হতে পারে নতুন মেশিনারিজ সংযোজন, শ্রমিক কর্মচারী বৃদ্ধিকরণ, অথবা শিফট চালুকরণ। বৃদ্ধির ক্ষেত্রে 3টা অপশন, অথবা আরো অপশন বিকল্প তৈরি হতে পারে। আধুনিক যন্ত্রপাতি সংস্থাপন হতে পারে, যে মেশিনের ক্যাপাসিটি বাড়ানো। বর্তমান যে মেশিনটি আছে সেটি যদি গতানুগতিক হয়ে থাকে, ম্যানুয়াল হয়ে থাকে, তাকে আধুনিক মেশিনারি স্থাপন করে মেশিনের ক্যাপাসিটি বৃদ্ধিকরণ হতে পারে। তার মানে অনেকগুলা বিকল্প ধারণা, এই যে এখানে একটা কথা হচ্ছে বিকল্প ধারণা বা বিকল্প আইডিয়া সৃষ্টি করা যায় কি কোন উপায়ে, কোন বিকল্প উপায়ে একটি প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারে। সেটা বললাম আমি একটু আগে, যে সে নতুন মেশিন ক্রয় করতে পারে, মেশিনের আধুনিকায়ন বা আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে পারে, শিফট, দ্বিতীয় শিফট বা তৃতীয় শিফট ব্যবস্থা চালু করতে পারে, শ্রমিক কর্মচারীর সংখ্যা বাড়াতে পারে, অথবা প্রতিষ্ঠানের শাখা বৃদ্ধি করতে পারে। আমি যদি সেটা বোঝানোর জন্য বলি, ঢাকা শহরের প্রথমে ল্যাবে শুধুমাত্র এই সায়েন্স ল্যাবে একটা শাখা নিয়ে চালু করেছে। তাদের পেশেন্টের চাহিদা বৃদ্ধি করার ফলে তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শাখা সৃষ্টি করেছে। এর ফলে তারা তাদের চাহিদা উৎপাদন অথবা সেবাদানের যে ক্ষমতাটা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটা গুলশানে আছে, ধরো এটা কলাবাগান আছে, এই শাখা সৃষ্টির মাধ্যমেও কিন্তু উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। তার মানে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ধারণা সৃষ্টি করা হয়। এর 4র্থ ধাপে, 5ম ধাপ বিকল্প সমূহ মূল্যায়ন। ধারণা অনেকগুলোই আমরা বললাম, যে হ্রাসের ক্ষেত্রে হয় মেশিন বন্ধ রাখা, অথবা শ্রমিক কর্মচারী ছাঁটাই করা, অথবা কোন একটি অংশ বিক্রয় করা। যদি উৎপাদন ক্ষমতা কমাতে চায় সেক্ষেত্রে এগুলো বিকল্প। যদি কোন একটি প্রতিষ্ঠান তার বাজার চাহিদা বৃদ্ধি পেয়েছে, বিক্রয় বৃদ্ধি পেয়েছে, বর্তমান বাজার চাহিদা এবং বিক্রয়কে বিবেচনা নিয়ে যদি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে চায়, তাহলে আমি বলেছিলাম কয়েকটি বিকল্প, যে নতুন যন্ত্রপাতি ক্রয় করা, অধিক শ্রমিক কর্মচারী নিয়োজিত করা, শাখা বৃদ্ধি করা, শিফট চালুকরণ, একাধিক শিফট চালুকরণ, অথবা আধুনিক যন্ত্রপাতি সংযোজন। এই বিকল্প সমূহের মধ্যে এরপরে প্রথম ধারণা সৃষ্টি হলো, তারপর ধারণা সমূহ মূল্যায়ন। কোন পদ্ধতিতে গেলে দ্রুততার সাথে লাভজনকভাবে টেকসই এবং সম্পদ বৃদ্ধিকরণ, সর্বাধিকরণ, এই নীতির আলোকে ওই প্রতিষ্ঠানের ক্যাপাসিটি, সার্বিক সুযোগ সুবিধা, ক্যাপাসিটি, ক্ষমতা বিবেচনাপূর্বক কোন অপশনটি, কোন বিকল্পটি প্রতিষ্ঠানের জন্য সর্বোত্তম বলে বিবেচিত হবে, সেই সর্বোত্তম বিকল্পটি মূল্যায়ন করতে হয়। অর্থাৎ এক একজন এক এক ধারণা দিল, বা বিভিন্ন যে কমিটি নির্ধারণ করা হলো সেই কমিটি 5টা বিকল্প রাখলো। এই 5টি বিকল্পের মধ্যে সর্বোত্তম বিকল্পটি বিভিন্ন বাজার ব্যাখ্যা বিশ্লেষণ করে সর্বোত্তম বিকল্পটি গ্রহণ করা বা মূল্যায়ন করা হচ্ছে এই 5ম পদক্ষেপ। এই মূল্যায়নের কাজটি তুলনামূলকভাবে অত সহজ না। এতে দেখতে হবে যে কি প্রতিষ্ঠানের গ্রাহক বা ক্রেতা কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, প্রতিষ্ঠানের বিক্রয় কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং প্রতিষ্ঠানের সামর্থ্য বিবেচনা করতে হয়। হঠাৎ করে যদি বলা হয় যে প্রতিষ্ঠানে আরো 2000 লোক নিয়োগ করতে হবে,
সেটা যোগ্য 2000 লোক, দক্ষ 2000 লোক পাওয়া যাবে কিনা সে অনিশ্চয়তা রয়েছে। দ্বিতীয়ত আধুনিক যন্ত্রপাতি সংযোজন বা প্রতিস্থাপন। আধুনিক যন্ত্রপাতি সংযোজন বা প্রতিস্থাপনের জন্য প্রতিষ্ঠানের অর্থনৈতিক ক্যাপাবিলিটি রয়েছে কিনা তাও দেখতে হবে। তারপরে বলেছি শিফট ব্যবস্থা চালুকরণ। বর্তমানে এক শিফট রয়েছে, সেটাকে 2 শিফট বা 3 শিফট করে মেশিনের অথবা শ্রমিক কর্মচারীদের কিভাবে কার্যক্ষমতা, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায় সেটা চিন্তা করা যেতে পারে। সেক্ষেত্রে শিফট, একাধিক শিফট চালু করার ক্ষেত্রে দেখতে হবে যে কি শ্রমিক কর্মচারীরা রাজি কিনা, ব্যবস্থাপনা মেশিন উপযুক্ত কিনা। সুতরাং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিকল্প যত ধারণা রয়েছে সকল সম্ভাব্য ধারণার ইতিবাচক দিক, নেতিবাচক দিক, এই সকল ধারণা আলোচনা পূর্বক কোন ধারণাটি সর্বোত্তম সেই সর্বোত্তম ধারণাটি মূল্যায়ন করে তা ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক বিবেচিত হবে তা মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ ধারণা সৃষ্টি করাই শুধু উৎপাদন ক্ষমতা পরিকল্পনার একমাত্র কাজ নয়। ধারণা আসতে পারে, ধারণা সৃষ্টি হতেই পারে বিভিন্ন উপায়ে, বিভিন্ন জন থেকে, বিভিন্ন মত থেকে, কিন্তু সেই ধারণা বা সেই মত ওয়েজ গুলোর মধ্যে থেকে কোনটি সর্বোত্তম ধারণা প্রতিষ্ঠানের সামর্থ্য, সার্বিক বাজার পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে সর্বোত্তম ধারণাটি মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। উৎপাদন ক্ষমতা পরিকল্পনার সর্বশেষ যে পদক্ষেপটি রয়েছে তা হচ্ছে সর্বোত্তম ধারণার বা বিকল্প বাস্তবায়ন। সর্বোত্তম ধারণা, অর্থাৎ আমি যদি বোঝার জন্য, এই যে ধারাবাহিকতা বোঝার জন্য বলি যে একটি প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে, এটা যদি পরিকল্পনার অংশ হয়ে থাকে, বৃদ্ধি করবে মানে ভবিষ্যৎ। আমি বলেছি পরিকল্পনা কি, বর্তমান ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা ভাবনাকে পরিকল্পনা বলা হয়। অর্থাৎ আগামীকাল কি করা হবে তা যদি আজকে যদি চিন্তা ভাবনা করা হয় তখন তাকে পরিকল্পনা বলা হয়। একটি প্রতিষ্ঠান যদি দেখো তার উৎপাদন ক্ষমতা পরিকল্পনা কি বৃদ্ধি করবে, প্রথম কি কি কাজ করলো? প্রথম তার বর্তমান সামর্থ্য বিবেচনা করলো এবং তার ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ করলো। সামর্থ্য এবং চাহিদার পার্থক্য কি পরিমাণ সেটা জানলো, জানার পরে কি উপায়ে বৃদ্ধি করা যায় সেই উপায়গুলা, ধারণাগুলা সৃষ্টি করলো, ধারণাগুলা মূল্যায়ন করলো। অর্থাৎ কোন ধারণাটি ভালো, কোনটা খারাপ, কোনটা ইতিবাচক দিক, কোনটা নেতিবাচক দিক, সকল বিষয়ে আলোচনা করা হলো। তাহলে কি এটা কি সম্পূর্ণ হলো? মূল্যায়ন পর্যন্ত যদি আমি বলি যে কি মূল্যায়ন পর্যন্ত এই পদক্ষেপ, তাহলে দেখো বাস্তবায়ন, সর্বোত্তম ধারণার বাস্তবায়ন, এই যে এই ধাপটি সর্বশেষ ধাপ। কারণ এক প্রতিষ্ঠানের পরিকল্পনা কি, পরিকল্পনা আমি আবার রিপিট করছি, পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম চিন্তা ভাবনাকে পরিকল্পনা বলা হয়। পরিকল্পনা হচ্ছে যে প্রতিষ্ঠানটি তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে, বৃদ্ধি করার জন্য এই সকল ধাপ ব্যাখ্যা বিশ্লেষণ করে সর্বোত্তমটি মূল্যায়ন করলো। মূল্যায়ন করে রেখে দিলে কিন্তু প্রতিষ্ঠানের পরিকল্পনার কাজ সমাপ্ত হলো না। তাহলে সর্বশেষ পদক্ষেপ বা ধারাবাহিকতা কি, সর্বোত্তম ধারণা বাস্তবায়ন। এই যে অনেকগুলো ধারণা সৃষ্টি হলো, অনেকগুলো ধারণা থেকে সর্বোত্তম বিকল্প সময় বিভিন্ন উপায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো। ব্যাখ্যা বিশ্লেষণ করে কোন ওয়েটা, কোন পদ্ধতিটা, কোন মাধ্যমটা সর্বোত্তম মাধ্যম প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে সেটি বাস্তবায়নের মাধ্যমেই একটি প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতা পরিকল্পনার ধারাবাহিকতা বা পদক্ষেপে বাস্তবায়ন করে থাকে। প্রিয় ছাত্ররা, হয়তো তোমাদের পরীক্ষায় এভাবে ধারাবাহিকভাবে তোমাদেরকে লিখতে বলবে না, কিন্তু পরীক্ষার বিভিন্ন সময় জ্ঞানমূলক অথবা অনুধাবনে উৎপাদন ক্ষমতা পরিকল্পনার পদক্ষেপের স্তরসমূহ বা পদক্ষেপের ধারণা মূল্যায়ন করতে বলে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে বলে, তখন যদি তোমরা এই 6টি উৎপাদন ক্ষমতা পরিকল্পনার পদক্ষেপ ধারাবাহিকভাবে যদি জানো, সেক্ষেত্রে জ্ঞানমূলক হোক, অনুধাবন অথবা ব্যাখ্যা বিশ্লেষণ, মতামত বিশ্লেষণের ক্ষেত্রে তোমাদের করতে সহজ হবে। আমি এই কথাটা এই কারণে বললাম যে একটা উদ্দীপক যদি এরকম থেকে থাকে যে মিস্টার রহিম একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা পরিকল্পনা এই কাজ করেছে, বর্তমানে তার প্রতিষ্ঠানটি উৎপাদন ক্ষমতা ব্যর্থ হয়েছে, কেন হয়েছে তা ব্যাখ্যা বিশ্লেষণ করো। এই যে কেন ব্যর্থ হলো তার একটি কারণ হতে পারে যে সে উৎপাদন ক্ষমতার মূল্যায়নের, বাস্তবায়নের যে পদক্ষেপ বা ধারাবাহিকতা গুলো রয়েছে সে ধারাবাহিকতা
যদি সঠিক উপায়ে ব্যাখ্যা বিশ্লেষণ না করে, তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে ফলপ্রসূতা, অর্থাৎ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো মুনাফা অর্জন, সেই আলটিমেট মুনাফা অর্জন সম্ভব হয় না। তা আশা করছি আজকে যে 3 দিন পর উৎপাদন ক্ষমতা নিয়ে ক্লাস করলাম, তাতে তোমরা উৎপাদন ক্ষমতার বিভিন্ন বৃদ্ধির উপায়, হ্রাসের উপায়, নিম্ন উৎপাদন ক্ষমতার কারণ, বিভিন্ন বিষয়গুলো জেনেছো এবং আজকে সরকারের উৎপাদন ক্ষমতা পরিকল্পনার পদক্ষেপ জানতে পেরেছো। পরবর্তী ক্লাসে নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সবাইকে ধন্যবাদ।